বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম ছাড়াই মোগলাই পরোটা। কখনো কি তোমরা ডিম ছাড়াই মোগলাই পরোটা খেয়েছো? আজকের কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমি ডিম ছাড়াই মোগলাই পরোটা তৈরি করব। আর যেভাবে পরোটা তৈরি করলে পরোটার বাইরেটা হবে মুচমুচে আর ভেতরটা হবে পুরে ভরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। রায়ের মৃত্যুর পেছনে অনির্বাণকে দায়ী করে এবার অনির্বাণকে সকলের সামনে অভিযুক্ত প্রমাণ করার চেষ্টা করলো কোয়েল আর নীলু। রায়ের দাদাভাই পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করা মাত্রই পুলিশ অফিসারদের বলতে থাকে, এই অস্বাভাবিক মৃত্যুটা কোনো মতেই মানতে পারবো না। এই মৃত্যুর পেছনে কে বা কারা দায়ী আছে, আমরা সেই দোষীদের শাস্তি চাই। উনি অফিসার বলতে থাকে, আপনার কেন এটা মনে হলো যে এই মৃত্যুটা স্বাভাবিক নয়? কারণ আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে এই মৃত্যুটার পেছনে কারো না কারোর হাত আছে। আপনাদের কি কাউকে সন্দেহ আছে? এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে, হ্যাঁ অফিসার, আমাদের সন্দেহ আছে। তখনই রায়ের বৌমনি বলতে থাকে, নীলু, আমার তো সব থেকে বেশি তোমাকে সন্দেহ হয়, কারণ তুমি যেভাবে রায়ের পেছনে উঠে পড়ে লেগে পড়েছিল, এমনই হয়ে গিয়েছিল যাতে তুমি রায়কে মেরে ফেলো। তখনই নীলু বলতে থাকে, বৌমনি, রায় দিদি ভাইয়ের উপরে আমার রাগ ছিল ঠিক আছে, তাই বলে রায় দিদি ভাইকে আমি মেরে ফেলিনি। আর রায় দিদি ভাইকে যদি আমার মারারই কথা ছিল তাহলে আমি অনেক আগেই ওকে মেরে ফেলতাম। এখনো পর্যন্ত ওই চিন্তা ভাবনা আমি নেইনি, আর কখনো ওকে মেরে ফেলা চিন্তা ভাবনাও আমি নেব না। তাই আর যাই হোক না কেন, আমি ওকে সুষ্ঠু দেখতে চাই, ওর মৃত্যুটা আমি কামনা করিনি, আমার যতই শত্রু হয়ে যাক না কেন। অন্যদিকে অফিসার বলতে থাকে, তাহলে আপনাদের আর কারোর উপর সন্দেহ আছে? রায়ের দাদাভাই বলতে থাকে যে এখনো পর্যন্ত রায়ের ক্ষতি চায় এমন কাউকে তো আমার চোখে পড়ছে না। তখনই নীলু বলতে থাকে, আচ্ছা দাদাভাই, তোর কি বিবেক বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলেছিস? আর একজনকে কেন তুই ভুলে যাচ্ছিস, যে কিনা রায় দিদি ভাইয়ের জীবনটাকে তছনছ করে দিয়েছে, এতদিন ধরে রায় দিদি ভাইকে অনেক কষ্ট যন্ত্রণা দিয়েছে। উনি রায়ের দাদাভাই বলতে থাকে, নীলু, তুই আসলে কার কথা বলতে চাইছিস বলতো? তখনই নীলু বলতে থাকে, বারে অনি দাদা ভাই, আর তুই দেখ না, অনি দাদা ভাই কিন্তু এই শহরে এখনো নেই। দাদা ভাই কালই এই শহর ছেড়ে চলে গেছে, আর রায় দিদি ভাইয়ের যে মিসিং হওয়াটা ঠিক কালই ঘটেছে। তাহলে দাদা ভাই 2-2-4 করলে এটা কি বোঝা যাচ্ছে না? হয়তোবা অনি দাদা ভাই লোক লাগিয়ে দিদি ভাইকে এমন একটা বড় অ্যাক্সিডেন্ট করিয়েছে থেকে না রায় দিদি ভাই চিরতরে মরে যায়, আর উনি এখন শান্তি পায়, যার ফলে কিনা রায় দিদি ভাইকে এখন মেরে এই শহর ছেড়ে পালিয়ে গেছে। তখনই পুলিশ অফিসার বলতে থাকে যে এই অনির্বাণটা কে হয় আপনার বোনে? তখনই রায়ের দাদাভাই বলতে থাকে, আসলে ও আমার বোনের এক্স হাজবেন্ড, এই কিছুদিন হলো ওদের ডিভোর্সটা হয়ে গেছে, সেই ক্ষোভে আমার বোন এই শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা আপনাকে বলতে পারি যে অনির্বাণ খুবই ভালো ছেলে, ও তো আমার বোনকে প্রাণে মারার তো দূরে থাক, ও আমার বোনকে ভীষণই ভালোবাসে, তাই ওর কোনোদিন এত বড় ক্ষতি হোক অনির্বাণ কিন্তু চায় না। নীলু, ওর ওপরে শুধু শুধু দোষগুলো চাপিয়ে দিস না। তখনই নীলুর বৌমনে বলতে থাকে, নীলু, তুমি তো এইরকম জঘন্য কাজগুলো আগেও অনেকবার করে রেখেছো, তাহলে আমাদের সন্দেহ থেকে তোমাকে কিভাবে আড়াল করি বলো তো? দিকে স্রোত বলতে থাকে, অফিসার, আমিও নীলু দিদি ভাইয়ের সঙ্গে একমত, ওই লোকটা যে পরিমাণ আমার দিদি ভাইকে কষ্ট দিয়েছে, তাই আপনি এক কাজ করুন, ওনার বাড়িতে গিয়ে সার্চ করে আসুন। এদিকে পুলিশ অফিসার অনির্বাণদের বাড়িতে গিয়ে বলতে থাকে তার মা বাবাকে যে আপনার ছেলে কালই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে, তো আপনার ছেলে আদৌ কি মুম্বাই পৌঁছেছে না মানুষ মেরেছে বলুন তো? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। ডিম ছাড়া কি কখনো মোগলাই পরোটা বানিয়ে দেখেছো? আজ কিন্তু আমি ডিম ছাড়াই তোমাদের মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা এতটাই মুচমুচে হয় বাইরটা, আর ভেতরটা পুরে ভরা, যে খেতে অসাধারণ লাগে। ডিমের মোগলাই পরোটা থেকে এই পরোটা কিন্তু ভীষণই ভালো লাগে, যে একবার খাবে সে কিন্তু বারবারই এটা খেতে চাইবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও এটা করতে পারো, তবে ময়দা দিয়ে করলে ভীষণই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি আর 2 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ন দিতে হবে, মুঠে মুঠে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে এখানে ময়নটা দেওয়া হবে ততটাই মুচমুচে হবে আজকের এই মোগলাই পরোটাগুলো। খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের দেখাচ্ছি
কীরকমভাবে হাতে মুঠো করলে তারপর ভেঙে যাচ্ছে, মানে ময়নটা হয়ে গেছে। এখন আমি নিয়েছি 1 কাপ জল। 1 কাপ জল পুরোটা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। পুরোটা একসঙ্গে দিলে বেশি হয়ে যেতে পারে, তখন ডোটা পারফেক্ট বানানো হবে না। তাই অল্প অল্প করে দিয়ে আমি এরকম একটা সফট ডো তৈরি করেছি। আমি একটু শক্ত রাখছি কারণ চিনি আছে, চিনিগুলো গলে গেলে পরে এটা আরও নরম হয়ে যাবে। এখন এটা রেস্টে রেখে দেব। তার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখানে ব্রাশ করে দিচ্ছি, তাহলে ওপর থেকে এটা ড্রাই হবে না আর নরম সফট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব রেস্টে। সেই ফাঁকে আমি এদিকে কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি। হাই হিটে বাদামগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম হিটে মোটামুটি ভাজলেই হয়ে যাবে, যাতে ছালগুলো ছড়ে যায়। এখন এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এই ছালগুলোকে আমি ছাড়িয়ে বাদামগুলোকে ছাল থেকে আলাদা করে নিচ্ছি। আমি একটু এখানে বেশি পরিমাণ বাদাম দিলাম। এখন দেখো আমার বাদামগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এইভাবে এই বাদামটা এখন আমি একদিকে সরিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1/2 চামচ গোটা জিরে আর এইরকম 4টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আলুগুলোকে আমি এইভাবে হাতে ম্যাশ করে দিচ্ছি। পুরোপুরি ম্যাশ করার প্রয়োজন নেই, হালকা গোটা গোটা থাকবে এমনভাবেই কিন্তু আলুগুলো দিতে হবে, কারণ এটা আমি আলুর পুর তৈরি করব। আমি এখানে 4টা আলু নিয়েছি, কারণ আলুগুলো আমার মিডিয়ামের থেকে একটু বড় আছে। তোমরা চাইলে বেশিও আলু নিতে পারো কিংবা কম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটা আমি তৈরি করে নেব। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে না পুড়ে যায় এই আলুর পুরটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চামচ চিনি আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা আর হলুদ দিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম, কারণ আমার এটা পুরো শুকনো শুকনো মনে হচ্ছিল এই আলুর পুরটা, তাই আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। সব মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না এই আলুর পুরটার, তাই অনবরত মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। এখন কিছুটা পরিমাণ ধনেপাতা আর ভেজে রাখা বাদামটাও এখানে দিয়ে দিলাম। ধনেপাতা আর বাদাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আলুর পুরটাকে আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 চামচ মতো। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এই 2 রকম সস দিলে কিন্তু আলুর পুরটা খেতে ভীষণই ভালো লাগে, তাই আমি টমেটো সস আর সয়া সস দিলাম। তোমরা চাইলে অন্য সসও দিতে পারো আর চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো। সসগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার আলুর পুরটা এখন প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এর যে জল জল ভাবটা শুকনো হয়ে এলে এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই আলুর পুরটা কিন্তু ভীষণই মজাদার খেতে হয়, খালি মুখেও তোমরা চাইলে এই আলুর পুরটা খেতে পারো। আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করতে করতে সেই ফাঁকে আমি এদিকে ঢাকনা খুলে ডোটাকে আবারও একটু খুব ভালোভাবে দেবে নিচ্ছি। যত ভালোভাবে এই ডোটা তৈরি হবে ঠিক ততটাই খেতে ভালো লাগবে আজকের এই মোগলাই পরোটাগুলো। এখন আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো বড় সাইজ করার কোনো প্রয়োজন নেই, কারণ মোগলাই পরোটা কিন্তু পাতলা হয়, তাই জন্য আমি যেরকম লুচি আমরা বাড়িতে তৈরি করি সেই রকমই এখানে ডোগুলো কেটে নিয়েছি। তারপর একটা ডো নিয়ে হাতের মধ্যে এইভাবে চারিদিকটা মানে বর্ডারগুলো একটু গোল করার জন্য এইভাবে মুড়ে হাতের মধ্যে গোল করে নিলাম আর বাকিগুলোকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। বেলনি চাকতির ওপর কিছুটা পরিমাণ তেল নিয়ে লিচি ডোটাকে ওখানে বসিয়ে যতটা সম্ভব হাত দিয়ে পাতলা করে তারপর বেলনি চাকতি দিয়ে খুব ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। তোমরা সবাই জানো মোগলাই পরোটা কিন্তু পাতলা হয়, তাই আমি যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিয়েছি। দেখো এতটা আমি পাতলা করতে পেরেছি। এখন এর মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম।
এখানে আলুর পুরটা এই মোগলাই পরোটায় খেতে ভীষণই ভালো লাগে, তাই আমি একটু বেশি করে পুর দিলাম। তারপরে দুই সাইডের বর্ডারগুলো দিয়ে এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম। হাতের মধ্যে কিছুটা জল নিয়ে চারিদিকে ব্রাশ করে আবার এই বাকি দুই সাইড সেটাকেও মুড়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মুড়ে দিতে হবে, আর জল দিলে কিন্তু এটা হঠাৎ করে খুলে যায় না। আমার একটা দেখো মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা তৈরি করে নেব। আর কতটা পাতলা হয়েছে দেখো, এটাকে একটা পাত্রে রেখে দিলাম। আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে গোল করে এইভাবে পাতলা করে বেলে তারপর মাঝখানে আলুর পুরটা দিয়ে একটু বেশি করেই আলুর পুরটা দেব। তোমাদের আগেই বলেছি আলুর পুরটা দিয়ে আগের মতোই দুই সাইড প্রথমে মুড়ে নেব। দুই সাইড প্রথমে মুড়ে তারপর বাকি দুই সাইডে চারিদিকটা আমি জল লাগিয়ে বাকি দুই সাইডও আগের মতোই মুড়ে নেব। আবারও আমি একটা মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করব। আর এগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে তারপর এদিকে দেখো আমার সবগুলো মোগলাই পরোটা এখন তৈরি হয়ে গেছে। এখন চলে যাব এগুলোকে ভাজতে। তার জন্য এদিকে আমি আগে থেকে কড়াইতে তেলটা গরম করে রেখেছিলাম। এখন একটা একটা করে মোগলাই পরোটা আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে তারপর এপিট ওপিট উল্টে পাল্টে এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবে এই মোগলাই পরোটাগুলো তেলে ছাড়ার আগে প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নেবে। তারপর মোগলাই পরোটাগুলো দেওয়ার সময় অবশ্যই আঁচটা মিডিয়াম করে এই পরোটাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তবেই তোমরা পরোটাগুলো পারফেক্ট বানাতে পারবে। আর দেখো পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে, ফুলে ডাবল হয়ে গেছে। আমার 3টে পরোটা হয়ে গিয়েছিল, ওগুলো আমি তেল ঝরিয়ে ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। আবারও বাকিগুলো দিয়ে আমি এপিট ওপিট উল্টে পাল্টে আগের মতোই লাল লাল করে ভেজে নেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে, আবার পরে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখনও হয়নি। তাই যেগুলো প্রথমে হয়ে যাবে সেগুলো তুলে নেবে, তারপর বাকিগুলো ভেজে তুলে নিতে হবে। ওপর থেকে তোমরা যদি চাও একটু তেল ছিটিয়ে দিতে পারো। এগুলো কিন্তু বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এবার এইগুলো আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আমি প্রথমে যেই দুটো পরোটা দিয়েছিলাম সেই দুটো মোগলাই পরোটা আমার এখন তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে তেল ঝরিয়ে ছাঁকনির মধ্যে তুলে নেব। এইভাবে তেল ঝরিয়ে নিলে কি হয়, যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। আমার সবগুলো এখন ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে এগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি এখন এগুলোকে কাঁচা স্যালাডের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি তোমাদের একটা মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, বাইরেটা কিন্তু মুচমুচে আর ভেতরটা পুরোপুরি পুরে ভরা নরম তুলতুলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।